বাংলাদেশের একেবারে এক কোণায় লুকিয়ে আছে এক আশ্চর্য নগরী বাগেরহাট। এটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের একটা অংশ। কিন্তু এর পরিচয়টা শুধু কিছু পুরনো স্থাপত্যের মধ্যে সীমাবদ্ধ না। চলুন আজ আমরা ডুব দিই সেই ইতিহাসের গভীরে, খুঁজে বের করি এর পেছনের গল্পগুলো। তো চলুন শুরু করা যাক এর সবচেয়ে আইকনিক স্থাপনাটা দিয়ে, ৬০ গম্বুজ মসজিদ। এটা সুলতানি আমল থেকে টিকে থাকা সবচেয়ে বড় মসজিদ। একবার ভেবে দেখুন তো, শত শত বছর ধরে কত ঝড়ঝাপটা সয়েও এটা কিভাবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই বিশাল দালানটার দিকে তাকিয়ে থাকলেই তো আর সবটা বোঝা যায় না, তাই না? আমাদের আসল উদ্দেশ্য হল এই ইট পাথরের আড়ালে যে আত্মাটা লুকিয়ে আছে সেটাকে খুঁজে বের করা। এর আসল প্রাণটা আসলে কোথায়? এই উত্তরটা খুঁজতে গেলেই একটা কনসেপ্ট আমাদের বুঝতে হবে। সেটা হলো অধারা সাংস্কৃতিক ঐতিহ্য। নামটা শুনতে একটু কঠিন লাগছে, তাই না? কিন্তু ব্যাপারটা খুব সহজ। এর মানে হলো সেই জীবন্ত সংস্কৃতি, মানে ওখানকার গল্পগাথা, মানুষের বিশ্বাস বা বিভিন্ন আচার অনুষ্ঠান, যা একটা জায়গাকে শুধু ইট পাথরের স্তূপ না রেখে প্রজন্মের পর প্রজন্ম ধরে জীবন্ত রাখে। আর বাগেরহাটের এই জীবন্ত আত্মার ঠিক কেন্দ্রবিন্দুতে আছেন একজন মানুষ। চলুন আজ পরিচিত হই সেই মানুষটার সাথে, যার জন্যই এই বিশাল কীর্তিটা সম্ভব হয়েছিল। নামটা হলো উলুগ খান জাহান, যদিও আমরা সবাই তাকে খান জাহান আলী নামেই চিনি। একবার শুধু কল্পনা করার চেষ্টা করুন, ১৫০০ শতকের সেই সময়ের কথা। সুন্দরবনের লবণাক্ত সাপত সংকুল জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে তিনি একটা নতুন শহর, একটা নতুন সভ্যতা গড়ার স্বপ্ন দেখছেন। একানন কিন্তু লোক কথা বলে এই প্রায় অসম্ভব যাত্রায় তার সাথে ছিলেন, ভাবা যায়, ৬০,০০০ অনুসারী। আর এই বিশাল মানুষের জন্য তিনি কি করলেন? বলা হয় তিনি তৈরি করেছিলেন ৩৬টা মসজিদ। শুধু মসজিদই না, ওই লবণাক্ত এলাকায় বিশুদ্ধ পানির জন্য তিনি নাকি খুঁড়েছিলেন ৩৬০টা বিশাল দিঘি। মসজিদ ৩৬০টা, দিঘিও ৩৬০টা। কি অবিশ্বাস্য এক পরিকল্পনার কীর্তি! তো খানজাহানের কীর্তিটা কিন্তু শুধু এই সংখ্যা দিয়ে মাপা যাবে না। এর আসল জাদুটা লুকিয়ে আছে স্থাপত্যের শৈলীতে। চলুন এবার একটু ভালো করে দেখি সেই স্থাপত্যরীতি যা পুরোপুরি এই বাংলার মাটির সঙ্গে মিশে আছে। এটাকে বলা হয় খান-ই-জাহান শৈলী। আর এটা ছিল বাইরের ইসলামিক স্থাপত্যের সাথে একদম খাঁটি বাঙালি ভাবনার একটা দারুণ ফিউশন। বড় বড় আইডিয়াগুলোকে এখানকার জলহাওয়া আর জিনিসপত্রের সাথে খাপ খাইয়ে নেওয়া হয়েছিল। এর প্রত্যেকটা ডিটেল খেয়াল করলে দেখবেন বাংলার প্রকৃতিকে মাথায় রেখেই বানানো। যেমন ধরুন, এখানকার দেয়ালগুলো অস্বাভাবিক রকমের পুরু। কেন? যাতে প্রাকৃতিকভাবে ভেতরটা ঠান্ডা থাকে। আবার দেখুন, ছাদের কার্নিশগুলো বাঁকানো। এর কারণ হল বর্ষার সময় মুষলধারে বৃষ্টি হলেও যেন পানিটা সহজে গড়িয়ে পড়ে যায়। এক কথায় দারুণ সাস্টেনেবল একটা ডিজাইন। এই যে মসজিদের ভেতরের প্ল্যানটা দেখছেন, এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। নামটা যদিও ৬০ গম্বুজ মসজিদ, কিন্তু মজার ব্যাপার কি জানেন? এখানে গম্বুজ আছে আসলে ৮১টা। তাহলে নামটা এমন কেন হলো? ধারণা করা হয় মসজিদের ভেতরে যে ৬০টা পিলার বা স্তম্ভ আছে সেটার ওপর ভিত্তি করেই হয়তো এর নামটা ৬০ গম্বুজ হয়ে গেছে। এতক্ষণ তো আমরা ইট পাথরের কথা বললাম, কিন্তু আগেই যেমনটা বলছিলাম, এর আসল প্রাণটা কিন্তু লুকিয়ে আছে অন্য কোথাও। চলুন এবার সেই অধরা সংস্কৃতির দুনিয়ায় ডুব দেওয়া যাক, সেই সব গল্প, কিংবদন্তি আর ঐতিহ্যের জগতে যা এই জায়গাটাকে আজও বাঁচিয়ে রেখেছে। কখনো ভেবেছেন এই দেয়ালগুলোর যদি মুখ থাকত, যদি ওরা কথা বলতে পারত, তাহলে কি বলতো? আমার ধারণা ওরা শোনাত খান জাহানের সেই সব অবিশ্বাস্য সব গল্প, তার অলৌকিক ক্ষমতার কথা। যেমন একটা গল্প খুব প্রচলিত আছে। বলা হয় সাধক খানজাহান নাকি চট্টগ্রাম থেকে এই বিশাল বিশাল আর ভারী পাথরগুলো পানিতে ভাসিয়ে ভাসিয়ে বাগেরহাটে নিয়ে এসেছিলেন। ভাবুন একবার, তার আধ্যাত্মিক ক্ষমতার ওপর মানুষের বিশ্বাসটা ঠিক কোন পর্যায়ে ছিল, এটা শুনলেই বোঝা যায়। এই ছবি দুটোর দিকে একবার তাকান। একটা ১৫০ বছরেরও বেশি পুরনো, আরেকটা একদম আজকের। সেই ছবিতেও যেমন তীর্থযাত্রী আর কিংবদন্তির কুমিরদের দেখা যাচ্ছে, আজও কিন্তু মানুষ ঠিক সেই দিঘির পাড়েই জড়ো হয়।
হয়তো খানজাহানের সেই বিখ্যাত কুমির কালাপাহাড় আর ধলাপাহাড় আজ আর নেই, কিন্তু মানুষের বিশ্বাসটা রয়ে গেছে। এই যে একটা ধারাবাহিকতা, এটাই বাগেরহাটকে একদম অনন্য করে তুলেছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? বাগেরহাট কিন্তু শুধু একটা ঐতিহাসিক ধ্বংসাবশেষ নয়, এটা একটা জীবন্ত ঐতিহ্য। এখানে আজও মেলা বসে, মানুষ মাজারে আসে আশীর্বাদ চাইতে, সুফি গান হয়, এমনকি কুমিরের বংশধরদের নামেও মানত করা হয়। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এই ঐতিহ্যটা কিন্তু হিন্দু মুসলিম সবাই মিলে একসাথে পালন করে। কিন্তু প্রশ্ন হল, প্রায় ৬০০ বছরের পুরনো এই ঐতিহ্য, এই লিগেসি আজকের দিনে কেমন আছে? চলুন এর বর্তমান অবস্থা আর ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো নিয়ে একটু কথা বলা যাক। পরিবেশের যে পরিবর্তন হচ্ছে, সেটার একটা বিরাট প্রভাব কিন্তু এই অমূল্য স্থাপত্যগুলোর ওপর পড়ছে। মানে ঘন ঘন বন্যা, সাইক্লোন আর মাটিতে লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে এই কয়েকশো বছরের পুরনো ইটের ইমারতগুলো আজ সত্যিই ঝুঁকির মুখে। তবে এর মধ্যে কিন্তু একটা দারুণ আশার আলো আছে। খানজাহান শত শত বছর আগে যেই মূলনীতিতে স্থাপত্য গড়েছিলেন, মানে সহজ ডিজাইন, হাতের কাছের জিনিসপত্র দিয়ে তৈরি আর পরিবেশ বান্ধব, সেই আইডিয়াগুলোই কিন্তু এখনকার সময়ে আবার নতুন করে ফিরে আসছে। এই দুটো ছবির দিকে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাদিকে দেখুন ১৫০০ শতকের ৯ গম্বুজ মসজিদ, আর ডান দিকে ২১ শতকের পুরস্কার জেতা বায়তুর রুফ মসজিদ। দুটোর মধ্যে সময়ের ফারাক প্রায় ৬০০ বছর, কিন্তু দুটোর মূল দর্শন কিন্তু একই, একদম সিম্পল, প্রকৃতির সাথে মিলেমিশে থাকা একটা ডিজাইন। তার মানে এখনকার বাংলাদেশের স্থপতিরা শুধু পুরনো ডিজাইন নকল করছেন না, তারা সেই ঐতিহ্যকে নতুন করে ভাবছেন, এমন সব স্থাপত্য তৈরি করছেন যা দেখতে আধুনিক, কিন্তু যার শেকড়টা নিজের দেশের ইতিহাসের অনেক গভীরে। তো সবকিছুর শেষে প্রশ্নটা কিন্তু একটাই, আমরা কিভাবে এই ঐতিহ্যকে রক্ষা করব? শুধু ইট পাথরগুলোকে বাঁচিয়ে রাখলে কি সবটা হবে, নাকি এর সাথে জড়িয়ে থাকা গল্প, বিশ্বাস আর মানুষগুলোর সংস্কৃতিকেও বাঁচিয়ে রাখতে হবে? শুধু পাথর নয়, তার পেছনের গল্পটাকেও আমরা কিভাবে রক্ষা করতে পারি, হয়তো এটাই এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।